এখানে আমরা যদি মনে করো যে এদের কিছু ফিজিক্যাল প্রপার্টিজ নিয়ে কথা বলি। ফার্স্ট হচ্ছে এরা সবাই গ্রুপ 7 এলিমেন্টস কেন? কারণ হচ্ছে এদের আউটারে 7টা ইলেকট্রন আছে, যেটা আমরা আইজিসি থেকে পড়ে এসেছি। এরপর এরা কোন ব্লক পি ব্লকে, কারণ এদের আউটার ইলেকট্রন অ্যাড হচ্ছে কোথায়? লাস্ট ইলেকট্রন অ্যাড হচ্ছে পি সাবশেলে। যেমন তুমি যদি মনে করো যে ফ্লুরিনের কথা চিন্তা করো, ফ্লুরিন 9, তার মানে হচ্ছে 1s2 2s2 2p5, এই যে শেষেরটা কত ইয়েতে। যদি তুমি ক্লোরিনও নাও তো এখানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 3s2 3p5, এরকম করে মনে করবে। তো এখন এদের আউটার ইলেকট্রনটা যেহেতু পি সাবশেলে অ্যাড হচ্ছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে পি ব্লক এলিমেন্টস। আর গ্রুপ 3 থেকে শুরু করে তোমার হচ্ছে গ্রুপ 0 পর্যন্ত এরা সবাই পি ব্লক এলিমেন্টস। 1 আর 2 হচ্ছে এস ব্লক, আর মাঝখানে আছে হচ্ছে কি ডি ব্লক, নিচে হচ্ছে এফ ব্লক। আর ডি ব্লক এলিমেন্টসদের মধ্যে যাদের স্টেবল আয়নের ইলেকট্রনিক কনফিগারেশনে ডি সাবশেল ইনকমপ্লিট থাকে তাদেরকে আমরা বলছি ট্রানজিশন মেটাল। মনে আছে ডি ব্লক আর ট্রানজিশন মেটালের মধ্যে ডিফারেন্সটা? না, মনে নাই? আপনি ক্লাসটা করেন নাই? আমি তো কোনো পাশে ক্লিনিক করতে গেলে না, আমাদের সেদিন বুঝাই দিয়েছিল, সেজন্য বললাম। আমরা যদি গ্রুপ দেখেন, এটা হচ্ছে পিরিয়ডিক টেবিলের গ্রুপ 1 গ্রুপ 2, তারপর হচ্ছে কি 3 4 5 6 7 ওই পাশের লাইটের থেকে কিছু দেখি না। ঠিক না? আচ্ছা স্যার, 8 থেকে তো 0 ধরি না আমরা। সরি, 8 ইজ 0, মানে 0 বা 8 আর কি, আমরা 0ই বলি গ্রুপ 0। 8 বললে ভুল হবে না, হ্যাঁ, ইভেন যদি 18 বলে তাও ভুল হবে না, বিকজ ওই যে মাঝখানে গুলো ভেবে। কারণ টোটাল আপনারা যখন আর অ্যাডভান্স কেমিস্ট্রি করবেন, এটা আমরা ইয়েতেই বলেছি, আমরা তোমার হচ্ছে এই ক্লাসেই বলেছি, তোমার হচ্ছে এলেভেলসে যে আমরা গ্রুপ 18টা বলতাম, 18টা মনে রাখা লাগবে কোনটা তোমার হচ্ছে কোন গ্রুপে। তো এবার এই যে এই গ্রুপ 1 আর 2 এরা বলে হচ্ছে এস ব্লক। তারপরে তোমার হচ্ছে এই 3 থেকে এটা বড় হচ্ছে পি ব্লক। আর এই যে এখানে এটা হচ্ছে তোমার ডি ব্লক। আবার দেখবি যে এখানে আবার নিচে আলাদা করে আছে, হ্যাঁ, সেটা হচ্ছে এফ ব্লক। আমরা এফ ব্লক নিয়ে খুব বেশি একটা মাথা ঘামাই না, কারণ আমরা এই ডি ব্লকের মধ্যে শেষ করে, মানে এইগুলোর মধ্যে শেষ করে ফেলি। আর এগুলো তো অনেক তোমার হচ্ছে অ্যাডাল্ট অনেক বেশি, ইভেন তোমার হচ্ছে অতটা অ্যাভেলেবল না, আবার রেডিও অ্যাক্টিভ স্টেবল না নিউক্লিয়াসগুলো। তো এদের মধ্যে দেখেন যাদের লাস্ট ইলেকট্রন ডি সাবশেলে এন্টার করেছে তারা হচ্ছে ডি ব্লক। এখন আমরা লেখার সময় ইলেকট্রনিক কনফিগারেশন লেখার সময় হয়তো শেষেরটা ডি নাও লিখতে পারি, কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশনের আউটগো প্রিন্সিপাল অনুযায়ী যে লাস্ট ইলেকট্রনটা ডি সাবশেলে অ্যাডেড হয়েছে কিনা সেটা হচ্ছে ম্যাটার করে। যেমন আমি যদি মনে করো হচ্ছে ফর एग्जांपल তোমার হচ্ছে স্ক্যান্ডিয়ামের কথা চিন্তা করি, স্ক্যান্ডিয়াম 21, দেখেন স্ক্যান্ডিয়াম 21 এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p, তারপরে হচ্ছে কি করে 3p পর আমরা 3d নেই, আগে 4s নেই, 4s এর পরে 3d, তাহলে 2 3 4 6 10 3 12 6 18 2 20, একটা বাকি আছে 3d বার, ঠিক আছে? এখন তোমাকে যদি বল স্ক্যান্ডিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন করো, তাহলে এটা ইলেকট্রনিক কনফিগারেশন, এটা লিখবেন একদম 0 দিয়ে দিবে না, এটা তো এটাকে ইলেকট্রন ফিল আপ করার সময় এইভাবে ফিল আপ করতে হবে, লোয়ার এনার্জি লেভেলগুলো আগে ফিল আপ করতে হবে। তো সেই অনুযায়ী 4s এর এনার্জি 3d থেকে কম, দ্যাটস ওয়াই 4s ফিল আপ করে 3d তে দিতে আউটভাব ইজ মনে আছে যেমন এইভাবে যে তোমার হচ্ছে ইয়ে করতাম, সেখানে কিন্তু লেখার সময় আপনাদের যেটা করতে হবে, জাস্ট লেখার সময় আমাদের এখানে তোমার হচ্ছে 3d1 4s2, মানে ওটা লেখার সময় আমাকে শেল অনুযায়ী অ্যারেঞ্জ করতে হয়, ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল। মানে এসপিডি ইলেকট্রনিক কনফিগারেশন লেখার সময় মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমাকে ফিল আপ করার সময় যার এনার্জি কম সেটা আগে ফিল আপ হবে। বুঝতে পেরেছেন? মনে আছে? মনে নাই তো? এটা মনে ছিল না? এরপর দেখেন স্ক্যান্ডিয়াম গেল, তারপর আমি মনে করছি আরেকটা নাম হচ্ছে ধরো
ক্রোমিয়াম 24 তাহলে 1s 2s 2p 3s 3p তারপরে যদি সিরিয়ালে লিখিও 3d 4s কিন্তু 2 2 4 6 10 3 12 6 18 আগে এটা ফিল আপ করে বাকি থাকলে তারপরে হচ্ছে এখানে দিতে হবে বুঝতে পারছেন অ্যাকচুয়ালি কিন্তু 4s আমরা আউটগো প্রিন্সিপালটা দেখানো এরকম করে আমরা মনে আছে যে লাইন আউটগো প্রিন্সিপালটা তোমার হচ্ছে 3d এর আগে দেখুন 4s আসে আর আউটগো প্রিন্সিপালটা হচ্ছে লোয়ার এনার্জি লেভেলগুলো আগে ফিল আপ করে তারপরে হায়ার এনার্জি লেভেলে যাওয়া হবে তো তোমরা তো শুধুমাত্র শিখেছো যে তোমার হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলতে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে যেটা হচ্ছে যে নাম্বারটা দিয়ে কোন শেলে আছে যেটা 1 2 2 3 মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম শেলের নাম্বার কত নাম্বার শেলে আছে এনার্জি লেভেল বোঝায় তারপরে তোমরা আবার আছে তোমার হচ্ছে সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার যেটা হচ্ছে তোমার কোন সাবশেল আছে সেটা বোঝায় তারপরে আবার তোমার এটার জন্য কোয়ান্টাম নাম্বার আছে এসপিডিএফ এর তারপরে আবার তোমার আছে যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার স্পিন কোয়ান্টাম নাম্বার এগুলোতে ক্যালকুলেট করে আমরা বের করতে পারি কোন সাবশেলের এনার্জি কত বেশি এখন যদিও আমরা জানি থার্ড শেলের থেকে ফোর্থ শেলের এনার্জি তো বেশি অবভিয়াসলি থার্ড শেলের থেকে ফোর্থ শেলের এনার্জি বেশি অবভিয়াসলি বেশি কিন্তু আবার আমরা যদি ক্যালকুলেশন করে দেখি যে থার্ড শেলের যে ডি সাবশেল থার্ড শেলের ডি সাবশেল থেকে আবার ফোর্থ শেলের যেটা ফোর্থ শেলের যে 4s সেটা এনার্জি কম কিন্তু ওভারঅল ফোর্থ পুরো শেলের এনার্জিটা থার্ড পুরো শেলের থেকে বেশি তো এখন আমার ইলেকট্রন তো ফিল্ড আপ হয় হচ্ছে তোমার হচ্ছে এরকম সাবশেল ওয়াইজ অরবিটাল ওয়াইজ আগে আমাকে কি করতে হবে আগে আমাকে যার এনার্জি কম তাকে দিয়ে তারপরে হায়ারটা দিতে হবে তাহলে 4s এর এনার্জি যেহেতু কম 3d এর থেকে তাহলে আমাকে আগে কি করতে হবে আগে 4s দিয়ে তারপরে এর মান কোথায় কোথায় আছে আপনি আউটগো প্রিন্সিপাল দিয়ে বুঝতে পারবেন কিন্তু আমরা যখন ইলেকট্রন কনফিগারেশন লিখি লেখার সময় তো আমরা একটা অ্যারেঞ্জ করে লিখি লেখার সময় কি অ্যারেঞ্জ করে লিখি সেটা হচ্ছে বেসিক্যালি ফার্স্ট শেল সেকেন্ড শেল থার্ড শেল মানে যেরকম ফার্স্ট শেল এই যে সেকেন্ড শেল থার্ড শেল ফোর্থ শেল যে সেইভাবে লিখি না যেমন তোমার হচ্ছে কিসের জন্য তোমার দেখ এই জন্য ক্যালসিয়ামের কিন্তু এই যে ডি তে নাই কিছু শেষেটা হলো 4s 2 তে শেষ কারণ 20 টা আছে d1 d0 নাই এই জন্য ক্যালসিয়াম ইলেকট্রন কনফিগারেশন 2882 লিখতে হবে মানে 4 শেল দুইটা মনে আছে ক্যালসিয়াম ইলেকট্রন কনফিগারেশন আইজিসি তে করেছেন এবার ক্রোমিয়ামের কারণে যে d0 d তে নাই যদি এমন হতো তোমার হচ্ছে ক্যালসিয়ামের যদি এমন হতো আগে 3d ফিল্ড আপ হতো তা দেখেন 2 2 4 6 10 2 12 6 18 18 এর পর এখানে দুইটা দিয়ে তুমি শেষ করতে দাও 4s তো হতোই না তার মানে 4th শেল তো আসতোই না তাহলে ক্যালসিয়ামের 2882 কেন এসেছে আর 18টা তো দেওয়া যাবে আগে 4s দেওয়ার পর বাকি নাই রেখে তারপর 3 টা দেই না কিন্তু 4s দেওয়া লেগেছে তখন এটা ছিল না যে 3d নাই 3p6 এর পর डायरेक्टली 4s তখন আর 3d টা নাই 3d 0 মানে কি 4s তখন এই যে 2 8 এই যে d তে নাই এই যে 8 তারপর হচ্ছে 2 3D টা কোথায় গেল তাহলে স্যার তাহলে ক্যালসিয়ামের জন্য হচ্ছে 1s2 2s2 2p6 হ্যাঁ 1s2 2p6 3s2 3p6 তারপরে কি 4s তারপরে না 3d মানে এনার্জি অনুযায়ী লেখার সময় আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যারেঞ্জ করে লিখি ইলেকট্রন ফিল আপ করার সময় এনার্জি লেভেল অনুযায়ী তাহলে 2 4 6 10 2 12 6 18 2 20 আর তো নাই তো এতে 3d দিলেও হয় অথবা 3d 0 দাও নাই তো না থাকলে এটা লেখার কি দরকার আছে তাহলে আপনি মাঝখানে এখানে আবার যেহেতু নাই এনার্জি নাই এটা কি আবার আগে লেখার কোনো কিছু আছে লিখতে পারো 3d 0 লিখতে যাও এটা লিখলে কিন্তু ইউজুয়ালি লেখার দরকার নেই তাহলে দেখেন তো এই দেখেন 2 8 8 2 পেয়েছেন লাস্ট লেভেল কোন সাবশেলে গেছে এস সাবশেলে দেন এস ব্লক করো যে অনেকে বলতো না কারণ আপনারা যখন ইলেকট্রনিক কনফিগারেশন শিখেছেন ফার্স্ট শেলে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে কয়টা দুইটা সেকেন্ড শেলে কয়টা থাকতে পারে 8টা থার্ড শেলে 18টা তো এখানে থার্ড শেলে 18টা থাকতে পারে ম্যাক্সিমাম 10টা দিয়ে দিয়ে শেষ করতে পারতাম ক্যালসিয়ামের জন্য 8টা দিলাম কেন আইজিসিসি তে কোশ্চেন করেন নাই 8টা কেন দিলাম স্যার থার্ড শেলে তো ম্যাক্সিমাম 18টা থাকতে পারে তাহলে 8টা দিয়ে আবার ফোর্থ শেলে কেন যাব যেহেতু থার্ড শেলে থাকার অপশন আছে এই যে যখন এসপিডিএফ কনফিগারেশন বুঝুন তখন দেখবেন আসলেই তো এখানে থার্ড শেলে 18টা এখানে দিব কোথায় ডি তো নাই আগে তো ফরেস্ট ফিল আপ করে তারপর ডিতে যেতে হবে কারণ এনার্জি অনুযায়ী বুঝতে পেরেছেন
তারপরে হচ্ছে তোমার ফোর্থ সেলে ম্যাক্সিমাম কত ইলেকট্রন থাকতে পারে? ফোর্থ ছেলে 32। ফিফথ সেলে 64 মানে তার ইয়াটা না 2n স্কয়ার হচ্ছে ফর্মুলা, এর হচ্ছে নাম্বার শেপ। তাহলে ফিফথ সেল মানে 5 স্কয়ার ইনটু কয়টা হলো? 50টা। 50 64 ডাবল ডাবল কোন সেন্সে বললেন? 18 এর ডাবল কি 36 না 32? 32 তো তাহলে 30 তো ওটা কি ডাবল করে বলেছেন আপনি 36? না আচ্ছা, এখন যেটা বলছিলাম যে ক্রোমিয়ামের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি এখানে যখন তোমার যে ডি তে 4টা বা 9টা থাকে তখন এস থেকে একটা ধার করে এনে এখানে কি বুঝেছি যে half fill পাঁচ- করতে হয় বা ফুল ফিল করতে হয়, মনে আছে? ক্রোমিয়াম দ্বারা আচ্ছা স্যার ওটা কেন করতে হয়? আমি সেদিন লাস্ট টাইম জিজ্ঞেস করতে চেয়েছিলাম, ভুলে গেছি জিজ্ঞেস সেটা করেননি কেন? ভুলে গেছিলাম সদখন। ডি তে এই যে ডি সাবশেল, ডি সাবশেলে কয়টা অরবিটাল থাকে? ডি 1 2 পাঁচটা পাঁচটা হ্যাঁ হবে। 5টার থেকে 2টা দিতে হ্যাঁ হ্যাঁ 5টা অরবিটাল থাকে। এবং একটা সাবশেল তোমার হচ্ছে যখন হাফ ফিল্ড থাকে তখন স্টেবল থাকে, আচ্ছা এবং যখন ফুল ফিল্ড থাকে তখন আরো বেশি স্টেবল থাকে। যার কারণে যদি কখন দেখা যায় 4টা থাকে, এখন তুমি বলতে পারো যে স্যার 4s2, তো s এ তো দুইটা রাখতে পারে, দুইটা তো s কে সবকিছু স্টেবিলিটি দেয়, হ্যাঁ কিন্তু তাইলে ওইটারে আনস্টেবল করে ডি এ স্টেবল বানানোর কি দরকার আছে? ওটারে আনস্টেবল করে ডি এ স্টেবল, s এর থেকে তো বাবা ডি এর এনার্জি অনেক বেশি। বেশি তো s এর আনস্টেবিলিটির সাথে ডি এর স্টেবিলিটিটা মানে s এর হাফ ফিল করে আচ্ছা তার মানে ডি এর স্টেবিলিটি অনেক বেশি, কিন্তু সিগনিফিকেন্ট, এদের এনার্জি s এর থেকে অনেক বেশি। এবার বুঝতে পেরেছেন? এই জন্য s থেকে n এ দিতে দেওয়া হয় যখন ডি তে 4টা বা 9টা থাকে। আচ্ছা, এবার আসেন হচ্ছে আয়রন। আয়রনের হচ্ছে কত? 26। তাহলে সব এই পর্যন্ত যাওয়ার পর যেটা দাঁড়াবে 3d4s, তার আগ পর্যন্ত হচ্ছে 18, বুঝতে পারছেন? তার আগ পর্যন্ত হচ্ছে 18, মানে 18 20 6টা আছে এই পর্যন্ত।4s আগে দিয়ে তারপরে চলে দিতে হবে। আচ্ছা, এরকম ধরো যে কপার 29, এই যে তোমার হচ্ছে এই পর্যন্ত তো সেম 3b6, এরপর হচ্ছে তোমার যে 3d4s, তাহলে 18 এখানে দুটো দিলাম 20টা, 9টা বাকি আছে 29 হয়েছে। ওই যে এখানে কি করবে, যেন যদি 9 হয়েছে ওখানে এখানে 1 10, ওখানে 10 আচ্ছা ঠিক আছে। এখন এরকম দেখলে মনে হয় কি, যখন আমরা অ্যারেঞ্জ করে লিখি তখন দেখলে মনে হয় কি ইলেকট্রন লাস্ট ইলেকট্রন কোন সাবশেলে গেছে? s, তার মানে তার s ব্লক। s ব্লক তো আবার শুধু গ্রুপ আর 1, গ্রুপ 1 আর 2, কোনোদিন গ্রুপ 1 2 তে পড়েছো জীবনে দেখেছো কখনো? দুঃস্বপ্নেও দেখো না, ঠিক আছে? দেখলে আবার ভুল করতে পারো। এখন কথা হচ্ছে এখানে আমি জীবনও দেখি না এর টেবিলে, তো এটাতে অ্যারেঞ্জ করে লিখেছি, এই জন্য বলা হয় যে ইলেকট্রন সিলিং আপ এর সময় লাস্ট ইলেকট্রন যে সাবশেলে যায় সেটা হচ্ছে সেই ব্লক। এবার আসেন, তাহলে এগুলো লাস্ট ইলেকট্রন গুলো সব কোন সাবশেলে গেছে? এস বি ব্লক। আচ্ছা সরি এবার আরেকটা আর রাত্রে উল্টা করতে দিছিলাম আরেকটা লিখি, সেটা হচ্ছে আমাদের জিঙ্ক। এই পাশে লিখি যে জিঙ্ক হচ্ছে কত? 30। আর এই যে 3p6 এর পরে 3d4s, হ্যাঁ, তাহলে 18 2 20 10। এখন তোমরা আইজিসিসি তে তোমাদেরকে শেখানো হয়েছে কি, আইজিসি তে শেখানো হয়েছে এগুলো সবই ট্রানজিশন মেথড। না ইয়াস আসলে এরা সবাই ট্রানজিশন মেথড না, এদের মধ্যে ম্যাক্সিমাম ট্রানজিশন মেথড, বাট নট অল অফ দেম। আমি এই যে বলা হয়েছে এটা, তারপরে 9 এ এটা মনে হচ্ছে এটা আসলে এটা না, এটা এরকম, তারপরে ও লেভেল পাশে দাদা এটা আসলে এটা না, এটা আসলে একটা মোমেন্ট প্রথমে ওটা শিখে দিন, প্রথমে ওটা শিখানো এটা আমি সেদিন শিখেছি। কিন্তু এখনো ম্যাচুরিটি পাওয়া নাই, তো তখন কই ছিল ম্যাচুরিটি বলে? না কয়দিন পরে এটা জানা যাবে যে এটা আমি আপনি তুমি এখন মাইমা যেটা না, পড়াচ্ছি, তুমি মাইমা মানে আপনি এই যে বলছেন যে তখন এটা শেখাতে, এখন যেটা পড়াচ্ছি সেটাই রাখতে পারছেন না। তখন মানে একটু একটু করে তো একটু করেই তো আনছে আমাদের, দেখো তুমি ব্যাপারটা হচ্ছে মানুষ স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স যায়। আর তোমাকে তখনই যদি এই এসপিডিও কনফিডেন্স শেখানো হতো তো এগুলো তখন বলবান দেখা যাচ্ছে সবাই নিতে পারতো না। এটা একটা জেনারেল কনসেপ্ট, মানে
তুমি চিন্তা করছো আমি নিতে পারতাম, আর তুমি তুমি পারতে, হ্যাঁ তুমি পারতে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি একাই তো কেমিস্ট্রি পড়ো না। জিনিসটা এরকম যে অনেকেই আছে তোমার হচ্ছে ওই বয়সে নলেজের একটা স্টেপ বাই স্টেপ মনে করো হচ্ছে মানে এটা উঠতে হয়। আর এখানে ম্যাচুরিটি লেভেলের একটা ব্যাপার আছে, বয়সের সাথেও কিছু জিনিস রিলেটেড। তুমি অনেক সময় দেখেছো আইজিসিসি তে ওই সময় পড়েও বোঝো নাই, এখন নিজে একবার বড় কারো বোঝার না পারে যে আচ্ছা এটা এরকম ছিল, তখন বুঝি নাই, মনে হয় আমি তো ডাল ছিলাম, ডাল ছিলেন না, আপনার ম্যাচুরিটি লেভেলের বোঝা ছিল না, অবজারভেশন এইরকম ছিল না। এই জন্য পরীক্ষা অনেক কাছে না আগে দিয়ে দেয়, মানে সবাই তো মনে করছে সুব্রত আইজ্যাক নিউটন না, আর সবাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না যে 12 বছর বয়সে ইউনিভার্সিটি প্রফেসর হয়ে যাবে, সবাই তো এরকম না। কিছু মানুষ আর্লি এজে মনে করা হচ্ছে অনেক কিছু মনে করছে শিখতে হবে না, তাদের ব্রেনের ম্যাচুরিটি এরকম আছে, তারপরেও কিছু ব্যাপার আছে। হ্যাঁ এখন তারা কারো পারছে এগিয়ে গেল, কিন্তু তার অবজারভেশন এখনো অনেক লিমিটেড, সে আবার অনেক দিক দিয়ে দিচ্ছে। তো ওই যে একজন 12 বছর বয়সে ইউনিভার্সিটি প্রফেসর হয়ে যাওয়া মনে হচ্ছে সে যে সব দিক দিয়ে গিয়ে এরকম কিছু না, একবার কি সব সময় যে বয়সে বাচ্চারা মনে করছে ABCD শেখে, ওই বয়সে তুমি তারা এখন কিছু বাচ্চা আছে দেখা গেল ওই বয়সে ওয়ার্ড মিনিং শিখছে, সেন্টেন্স মেকিং শিখছে, আর কিছু বাচ্চা আছে ABCD মনে রাখতে পারে না। কারণ আমাকে কি করতে একটা জেনারেল দিয়ে করতে যে হ্যাঁ এটা হচ্ছে ABCD শেখার বয়স, আগে ABCD শেখাও। কিন্তু কিছু বাচ্চা তো অনেক বেশি কিছু শিখে ফেলে। আচ্ছা এখন দেখেন তাহলে এখানে মাথায় রাখবেন যে এখন যদি হইতো যে এটা শিখানো হইতেছে না, তার তুমি এতটুকু পারো, কিন্তু তোমার এটা শিখেছি, কিন্তু এটা না, এটা হচ্ছে আরেক কাহিনী। তখন তো তোমাকে ভুলটা শেখানো হয় না, তোমাকে জাস্ট লিমিটেড শেখানো হয়েছে। লিমিটেড। ওকে ঠিক আছে, Limited শেখানো। ওকে ঠিক আছে, এরপরে তারপরে তো তোমাদেরকে অনেক বেশি শেখানো হয়েছে। আচ্ছা ঠিক আছে স্যার। ওইটাই রাখতে পারেন না যে রেজাল্ট করেছেন এদের বলে বলে, মানে আমার বাবা হলো রেজাল্ট সে ডাস্টবিনে ফেলে দিত, কারণ লজ্জায় দেখাতো না। আমি আমাদের দেখাতে পারি না। 10 এ 9 পেয়েছে, এটা হলো রেজাল্ট হলো, এটা ডাস্টবিনে ফেলে দিত আমার বাবা বলে। 10 এ 9 দিয়ে গেল বাবা, ওয়ার্ল্ড লাইফ পাইবে না কেন? 10 যদি 9 পাওয়া যায় তখন কিন্তু ওয়ার্ড হ্যাজ ফোকাস পাওয়া আসলে কেন? সেজন্য ভালো হয়ে যায় বলতে, কিন্তু আসলে তখনও বলতো আরেকটার জন্য আসলো না কেন? আরে এটা হচ্ছে আমার গিফট না দেওয়ার জন্য, বুঝতে পারছো বাবা? না দেখেন স্যার, দেখেন চাইবে সবসময় মানে ওয়ার্ল্ড ক্লাস আছে, খুশি হয়ে গেছে তো? না আমি খুশি হই নাই ক্লাস ক্যান্সেল হয়ে গেলে শরীর জ্বলার কথা তো, মাথা স্যার। আমার ইয়াই লাগতেছে, আমি এটা স্যাড হয়েই বললাম আমার ক্লাস ক্যান্সেল দিছে। খেলায় বাসায় বসে চা খাওয়া। বাসায় বসে তো এখানে ক্লাসের মধ্যে যদি মনে করছে বাসায় বসে মানে ক্লাস ক্যান্সেল হয়েছে খুশি থাকার কথা, আরাম করবে বাসায় বসে, তাহলে সুমাইয়া আর হচ্ছে আদিবা ছাড়া কারো খুশি হলো, কারণ আমরা একদিন ফিট না, হাঁটা চলা আপনাদের জন্য ভালো। ওরা দুইজনই একটু শুকনো শাকনা আছে, তো এগুলো বাসায় শুয়ে থাকবে মনে করছে আমি আমাকে ছাড়া আপনি কাউকে এনে বলতে পারবেন না, সবাই শুকনা, সবাই সবটি। শুকনা হওয়া মানে হেলদি না। শুটকি যদি মনে করো যে পুষ্টিকর হতো তাহলে সবাই ডাক্তাররা বলতো আপনি শুটকি খান। এবার আসেন যেটা বলছি না বাবা, তো লাস্ট ইলেকট্রনটা যে সাবশেলে অ্যাডেড অন হলো সে সেম ব্লক। আচ্ছা তাহলে এরা সব ডি ব্লক, কিন্তু ডি ব্লক হওয়া মানেই ট্রানজিশন মেটাল হবে এমন না। এখন ট্রানজিশন মেটাল হওয়ার কিছু কন্ডিশন আছে এবং ট্রানজিশন মেটালদের আলাদা কিছু প্রপার্টিজ আছে। তাহলে স্যার ওদেরকে আলাদা কেন বলেন? আলাদা করেনি কারণ হচ্ছে লাইক দেখো তুমি নিজে আলাদা করতে হবে। ট্রানজিশন মেটাল হওয়ার জন্য তাদের ডি ব্লক হওয়াটা নেসেসারি। যেমন তোমরা অ্যালকালির বেস করেছো, তো সব অ্যালকালি তো বেস, কিন্তু সব বেস কি অ্যালকালি না, সলিউবল বেস গুলো হচ্ছে অ্যালকালি। এখানে ট্রানজিশন মেটালগুলোর মধ্যে যেই ডি ব্লক এলিমেন্টস গুলোর মধ্যে ডি ব্লক এলিমেন্টস গুলোর মধ্যে যেই এলিমেন্টস গুলার স্টেবল আয়নের ইলেকট্রনিক কনফিগারেশনে ডি সাবশেল ইনকমপ্লিট থাকে,
স্টেবল আয়ন ফর্ম করার পর তাদের যে ইলেকট্রনিক কনফিগারেশন হবে, স্টেবল আয়নের ইলেকট্রনিক কনফিগারেশনে যদি ডি সাবশেল থাকে এবং ইনকমপ্লিট থাকে, কমপ্লিট না ইনকমপ্লিট থাকতে হবে, কমপ্লিট অ্যাজ ইন কি? দেখছি, তাহলেই সেটা হবে শুধুমাত্র হচ্ছে ট্রানজিশন মেটাল। যেমন এটা খেয়াল করো, স্ক্যান্ডিয়াম লিখেছেন না, আচ্ছা এটা কনসেপ্টটা মুছে দিন, ডি ব্লকই না। স্ক্যান্ডিয়ামের স্টেবল আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে Sc3+। Sc3+ যদি হয় তাহলে কোন পর্যন্ত থাকবে বাবা? P6 পর্যন্ত। এই যে ঠিক এই পর্যন্ত থাকবে, লিখলাম না, কোন পর্যন্ত থাকবে? এই পর্যন্ত থাকবে। তাহলে কারণ যেহেতু তিনটা, ও আরেকটা বিষয়, মজার বিষয় হচ্ছে ইলেকট্রন লুজ করার সময় কিন্তু আউটার শেল থেকে আগে বের হবে। যদিও 4s ফিল্ড আপ হওয়ার পর 3d ফিল্ড আপ হয়, তো অনেকে মনে করতে পারে তাহলে যেহেতু 3d লাস্টে ফিল্ড আপ হয়, ইলেকট্রন বেরো হবে 3d থেকে আগে, না, ফরেস্ট থেকে 4s শুধু 4s না, ইলেকট্রন আউটার শেল থেকে আগে, কারণ যে শেল যত দূরে তার এনার্জি তত কম বাবা, তাহলে সেখান থেকে ইলেকট্রন বের করে তত তো কম না বেশি, যে শেল যত দূরে তার এনার্জি তত বেশি। না, কিন্তু এখানে আনতে তো বেশি লাগবে। যে শেল নিউক্লিয়াস থেকে যত দূরে সেই শেলের ফার্স্ট শেলের এনার্জি বেশি না সেকেন্ড শেলের এনার্জি বেশি? সেকেন্ড শেল। সেকেন্ড শেলের এনার্জি বেশি, থার্ড শেলের এনার্জি জানা বেশি। এখানে আমরা তো ওভার পুরো শেল না চিন্তা করে এস বা ডি সাব শেল কনসিডার করছি। হ্যাঁ, তো এখানে 3d এর এনার্জি 4s এর থেকে বেশি, কিন্তু থার্ড শেলের এনার্জি থেকে তো 4s শেলের এনার্জি তোমার চেয়ে কম না। টোটাল ফোর্থ শেলের এনার্জি কি থার্ড শেলের থেকে কম না বেশি? বেশি বেশি। বেশি। নিউক্লিয়াস থেকে যে শেল যত দূরে সেই শেলের এনার্জি তত বেশি। আচ্ছা, এবার আসেন, তাহলে ইলেকট্রন যখন লস্ট হবে মেটাল গুলো থেকে, বা ইলেকট্রন যদি মনে করে কেউ গেইনও করে, যদি বেশি থাকে তাহলে না, নরমালি যদি চিন্তা করি যে আমরা লোয়ার থেকে হায়ার যেতেছে কনফিগারেশনে, তাহলে আমি বাইরেরটাই যদি নিই তাহলে হচ্ছে বেশি কেন লাগতেছে বাইরের গুলা? আচ্ছা বেশি কেন লাগছে? ভিতরে তো নিউক্লিয়াস। তুমি যে জিনিসটা চিন্তা করো, থার্ড শেল মানে তো একটা সাবশেল না, এস পি ডি এইরকম তিনটা সাবশেল আছে। ফোর্থ শেল মানে কি একটা সাবশেল না, সাবডিভিশন তো আছে। তো টোটাল থার্ড শেলের টোটাল এনার্জি থেকে ফোর্থ শেলের টোটাল এনার্জিটা বেশি। এই জন্য আমরা বলি ফোর্থ শেলের এনার্জি থার্ড শেল থেকে বেশি, নিউক্লিয়াস থেকে যাবে। কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি তুমি চিন্তা করো, যেমন মনে করে আমি বলি আমেরিকার টোটাল টাকার পরিমাণ বাংলাদেশের টোটাল টাকার পরিমাণের থেকে তো বেশি টোটাল টাকা, কিন্তু আমেরিকা থেকে আমাদের থেকে গরিব মানুষ নাই। ইন্ডিভিজুয়াল পার্সন তো আছে যারা আমাদের থেকেও, ইভেন মনে তোমার থেকেও গরিব, অফ কোর্স। আপনি ডিরেক্টলি বললেন তো গরিব। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে না, যদি এরকম না, 3D কারণ হচ্ছে ওরা ফিনান্সিয়ালি আমার থেকে সলভেন্ট। আমি আমার একটা এক্সাম্পল না, কারণ আমি তো সবসময় মনে করা হচ্ছে আমি ইন্ডিপেন্ডেন্ট, বাট আমি কখনোই মনে করা হচ্ছে সলভেন্ট না। সলভেন্ট বাট মনে করা হচ্ছে গ্যারান্টেড না। আমার ব্যাপারটা হচ্ছে এরকম, আমি অলওয়েজ ব্ল্যাঙ্ক মনে করা হচ্ছে, অলওয়েজ আমি মনে করা হচ্ছে আমার ক্যাপিটাল হচ্ছে এনার্জি বেশি। ইনার্শিয়ালি তখন তো আমার এনার্জি আবার এক্সট্রা আয়নাইজেশনের মধ্যে সময় বেশি লাগতেছে তুমি না। যখন আয়নাইজেশনের কথা আসছো, শোনো, তখন তুমি যেমন হচ্ছে ফার্স্ট আয়নাইজেশন, সেকেন্ড আয়নাইজেশন ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা চিন্তা করছো। হ্যাঁ, তো তখন ইলেকট্রন লস্ট হলে বা গেইন হলে আউটার শেল থেকে লস্ট বা আউটার শেলেই গেইন হবে। কারণ তুমি বাইরের শেল থেকে ইলেকট্রনকে না সরিয়ে ভিতরের শেল থেকে ইলেকট্রনকে বের করে নিয়ে আসবে, ব্যাপারটা এমন না। এটাই তো কথা। তো বাইরে যদি ফোরেস্টটা যদি বেশি থাকে মানে এনার্জি, বেশি না, সরি কম। কম থাকে, কম আছে, তারপরটা তো বেশি আছে, তো বেশি যদি থাকে তাহলে এক্সট্রাক্ট করতে তো আরো বেশি আয়নাইজেশন লাগার কথা না। ফার্স্টে তো কম, তারপর আস্তে আস্তে পারে না। এখন বুঝতে পারছি আপনি যেটা বলছেন যে এনার্জি যে ভ্যালু গুলো থাকে সেই এনার্জি ভ্যালু গুলো হচ্ছে তোমার ফার্স্ট শেল থেকে আউটার শেল পর্যন্ত আমরা যখন যাচ্ছি এনার্জি ভ্যালু বাড়ে না কমে? বাড়ে। তখন বেড়ে যখন একটা ইলেকট্রনকে পুরো অ্যাটম থেকে বের করে ফেলা হয় তখন এনার্জি কত? আয়নাইজেশন যখন করা হলো তখন ইলেকট্রন এনার্জি কত? 0। ইলেকট্রন এনার্জি হচ্ছে 0 যখন আয়নাইজেশন হবে। এবং এই জন্য আমরা যখন শেলগুলোর এনার্জি গুলো দেখি লিখবো, এটা আমি তোমাদের
ওই ইলেকট্রনিক কনফিগারেশন বসানো প্রথম এই ব্যাচে ডিটেইল করেছিলাম তখন পড়িয়েছিলাম, পরে ওদের পড়ার সময় আর পড়াই এটা, কারণ এটা পড়লে আবার বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। এটা আবার তোমাদের পড়াবো হচ্ছে ইসের সময়, ফিজিক্সে আলাদা করে পড়াবো দেখে আর এখানে ইনক্লুড করে, কেমিস্ট্রিতে এই কোশ্চেন কখনো আসেও না, এই জন্য অনেক সময় পড়াইনি। কারণ ওই সময় ইম্পর্টেন্ট ছিল তোমাদের এসপিডিএফ কনফিগারেশন ব্লক এগুলো, আর কেমিস্ট্রি না ফিজিক্সের কনসেপ্ট, যদিও কেমিস্ট্রির কনসেপ্ট ফিজিক্সও আছে আমাদের কোয়ান্টাম ফিজিক্সের মধ্যে, যে আমরা যখন এনার্জি গুলো লিখি ফার্স্ট শেল সেকেন্ড, তখন আমরা এনার্জি গুলো লিখেছি মাইনাসে, ধরো -13.6 ইলেকট্রন ভোল্ট, -9 ইলেকট্রন ভোল্ট এরকম করে। যখন ইনফিনিট ডিসটেন্স টু কি আয়নাইজেশন, নিউক্লিয়াস থেকে ইলেকট্রন থেকে বের হয়ে যায়, তখন এনার্জি জিরো ধরি, কারণ সে শেলে থাকে এনার্জি থাকে। সেল থেকে বের হয়ে গেলে, শেল থেকে যখন বের হয়ে যাবে, শেল উপরে অ্যাটমের থেকে যখন বের হয়ে গেল, তখন কি আয়নাইজেশন হয়ে গেল। আয়নাইজেশন হলাম ইলেকট্রনটা তো নিউক্লিয়াস অ্যাটমটাকে ওভারকাম করে বের করে আসলাম। এখন আনার পর তার মানে এখানে বের করে আনার জন্য আপনাকে এনার্জি দেওয়া লেগেছে নাকি এনার্জি নেওয়া লেগেছে? নেওয়া দেওয়া লাগছে। দেওয়া লেগেছে। দেওয়া লেগেছে। আয়নাইজেশন সবসময় এন্ডোথার্মিক প্রসেস, আয়নাইজেশন সবসময় কি এন্ডোথার্মিক প্রসেস। আপনি এনার্জি দিয়েছেন, তাহলে এনার্জি দেওয়ার পর জিরো হয়েছে যখন আয়নাইজ করেছেন, তাহলে এনার্জি দেওয়ার পর সাপ্লাই দেওয়ার পর জিরো হয়েছে, তাহলে আগে কি ছিল? ভ্যালুটা নেগেটিভ। আচ্ছা -13.6 ছিল, আমি 13.6 দিলাম, টোটাল কত এসেছে? জিরো। জিরো। তাহলে এনার্জি গুলা তোমরা যেভাবে চিন্তা করো, মানে এটা এখন আস্তে আস্তে আরেকটু তোমার হচ্ছে অ্যাডভান্স ওয়েতে আর একটু স্পেসিফিকলি চিন্তা করতে হবে। বিষয়টা হচ্ছে যে তোমার ইলেকট্রন ফিল আপ যখন আমরা করব, তখন হচ্ছে এনার্জি যেই সাবশেলে বা যার এনার্জি যত কম সেটা তত দেরি করে ফিল আপ হবে, আগে সেটা তত আগে ফিল আপ হবে। যার এনার্জি যত কম তাকে তত আগে ফিল আপ করতে হবে। যেমন 1s এনার্জি সবচেয়ে কম, 1s আগে, তারপরে 2s, তারপরে 2p, তারপর হচ্ছে কি 3s, তারপর হচ্ছে 3p, এরপরে 3d আসে না, কারণ হচ্ছে কি 3d এর থেকে আবার 4s এর এনার্জিটা কি কম, এজন্য 4s ফিল আপ করে। কিন্তু এখন আসে হচ্ছে এটাতে ফিল আপ করা মানে ইলেকট্রনটা কিভাবে দেওয়া হচ্ছে, এটা একটা নিয়ম বের করেছেন হচ্ছে, মানে আউটবাউ একটা প্রিন্সিপাল দিয়েছেন, যাতে করে আমি এটা ক্যালকুলেট করতে পারি যে কোন সাবশেলে কয়টা ইলেকট্রন আছে। যেমন থার্ড শেলে কেন অনেক সময় 18টা না দিয়ে আমি 8টা দিয়ে কেন ফোর্থ শেলে চলে যাই, তার এক্সপ্রেশন গুলো এটা বের হয়ে আসছে। তারপরে কিছু লিমিটেশন আছে, এরপরে কিছু লিমিটেশন বলতে হচ্ছে এখানে ওটার এনার্জি যে পাবে, এগুলোর জন্য কিছু এক্সপ্লেনেশন আনা হয়েছে ম্যাথমেটিক্যালি, কোয়ান্টাম ফিজিক্সে, যে বললাম কিছু ক্যালকুলেশন আমরা করতাম, এগুলো আমরা ক্যালকুলেশন করে বের করতাম যে 3s এর এনার্জি 4s এর এনার্জি বেশি না 3d এর এনার্জি বেশি। তোমরা যেমন হচ্ছে শুধু কোনো কোয়ান্টাম নাম্বার শুধু নাম শুনেছো, প্রিন্সিপাল কোয়ান্টাম শেল শুনেছো, এগুলো প্রত্যেকটা চারটা কোয়ান্টাম নাম্বার দিয়ে একটা ইলেকট্রন কোথায় যাবে সেটাকে ডিফাইন করা যেতে পারে, চারটা কোয়ান্টাম নাম্বার দিয়ে, যার জন্য ক্যালকুলেশন আছে। ওই ক্যালকুলেশনগুলো দেখলে আপনাদের শেখানো যেত যে তোমার আমরা দেখাতে পারতাম যে আসলে কেন 3d তে না গিয়ে 4s আগে যায়, কারণ 4s এর ক্যালকুলেট করে আপনি পেতেন 4s এর এনার্জি 3d এর থেকে। এবার আসুন, এটা হচ্ছে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল সাবশেল 4s বা 3d। এবার আমি যদি মনে করো যে চিন্তা করি হচ্ছে তোমার পুরো ওভারঅল শেল, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম শেল, ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল, তাহলে ফার্স্ট শেলের পরে তো সেকেন্ড শেল, তাহলে ফার্স্ট শেল থেকে সেকেন্ড শেল এনার্জি বেশি, সেকেন্ড থার্ড শেলের আরো বেশি। থার্ড শেলটা তো সেকেন্ড শেলের বাইরে, থার্ড শেলেরও বাইরে কি আবার ফোর্থ শেল। তাহলে এনার্জি ইলেকট্রন যখন রিমুভড হবে, তখন কি বাইরের গুলো আগে রিমুভড হবে না ভিতরের গুলো আগে রিমুভড হবে? তাহলে তখন দেখা গেল যে এই জন্যই আমরা লিখি অ্যারেঞ্জ করে লিখি। আমি যেটা কোশ্চেন করছি স্যার, ওইটা যেহেতু কম এই জন্য বাইরে থেকে নিতেছি, সমস্যা নেই, কিন্তু আমরা আয়নাইজেশন এনার্জি কিন্তু গ্র্যাজুয়ালি বাড়তেছে, তো এখানে যেহেতু 3d টা পরে এক্সট্রাক্ট করবে মানে নিবে আর কি, 3d টা তো এনার্জি আগে থেকে বেশি, তাহলে তো একটু কম লাগার কথা এনার্জি এক্সট্রাক্ট করার জন্য। না, এটা হচ্ছে তোমার তুমি যেটা বলছো 3d এর এনার্জি তোমার হচ্ছে 4s এর থেকে বেশি, কিন্তু তখন আপনার চিন্তা করতে হবে যে ওভারঅল মনে করো হচ্ছে তোমার পুরো একটা শেল হিসেবে, শেল যেমন আপনি মাত্র বলছেন সাব কি আমি মাত্র বলছেন একটা একটা করে করে একটা একটা ইন্ডেক্স তো বের হবে, কিন্তু তোমার হচ্ছে এখানে যে জিনিসটা আয়নাইজেশন করবেন তখন আবার ডিসটেন্সটা ম্যাটার করে নিউক্লিয়াস থেকে, প্লাস শিল্ডিং ইফেক্ট, ডিসটেন্স প্লাস শিল্ডিং ইফেক্ট। এখানে খেয়াল করো, যখন আমি 4s এর কথা বলবো
তখন তো আপনি ইলেকট্রন কাকে মানে টানটাকে কত কম ফিল করছে সেটা নিউক্লিয়াস থেকে, হ্যাঁ। নিউক্লিয়াস। তাহলে এখানে খেয়াল করো 4s সবচেয়ে দূরে, তাহলে এক তো ডিসটেন্স সবচেয়ে বেশি মানে নিউক্লিয়াস থেকে অ্যাট্রাকশন সবচেয়ে কম। এরপরে 4s টাকে আরো শিল্ড করে রাখে 3d সহ বাকিগুলো শিল্ড করে রাখছেন অ্যাট্রাকশনটাকে। তুমি এখন তুমি 3d নিয়ে আসবে তখন ডিসটেন্সও কমলো না, আবার কি শিল্ডিং ইফেক্টও তো কমেছে, ডিসটেন্স তো কমেছে প্লাস শিল্ডিং ইফেক্টও কমেছে। তাহলে ওভারঅল ইলেকট্রন অ্যাট্রাকশন ভালো না কমবে, তাহলে আয়নাইজেশন বাড়বে না কমবে? বাড়বে। তখন তো এবং আবার প্রোটন টু ইলেকট্রন রেশিও বাড়ছে কিন্তু তাহলে তো আবার পি এর এনার্জি আবার কম না? না, এখন সেই ক্ষেত্রে আপনি যেটা বলবেন তখন একটা করে ইলেকট্রন বাড়ার কমে যাওয়ার পর প্রোটন টু ইলেকট্রন রেশিও বাড়ছে না, ও ওটা তো আপনি মাথায় রাখছেন না। ও প্রোটন টু ইলেকট্রন রেশিও তো বাড়ছে। তুমি আগে মনে ধরো সোডিয়ামের কথা চিন্তা করো, ফার্স্ট আয়নাইজেশন থেকে সেকেন্ড আয়নাইজেশন আরো বেশি, থার্ড আয়নাইজেশন আরো বেশি। ধরো একটা প্রোটনকে একটা আর্নিং মেম্বার চিন্তা করো, একটা ইলেকট্রন একটা ফ্যামিলি চিন্তা করো। একটা প্রোটন একটা আর্নিং মেম্বার, এক একটা ইলেকট্রন এক একটা ফ্যামিলি। তাহলে 11টা প্রোটন 11টা ইলেকট্রন, তো 11 জন আর্নিং মেম্বার 11টা ফ্যামিলি তো কন্ট্রিবিউট করছে। এখন একটা ইলেকট্রন কম মানে ফ্যামিলি একটা কোনো কারণে কমে গেল, আর্নিং মেম্বার স্টিল 11 জনই আছে, প্রোটন যেটা আছে। তাহলে সবার উপর তাদের আর্নিং এর শেয়ারটা বাড়লো না কমলো? বাড়লো। অ্যাট্রাকশন বাড়লো। এখন যদি মনে করো যে ফ্যামিলি আরো 4-5টা কমে যায়, তাহলে কোন থাকবে সাকসেসিভলি আর্নিং মেম্বার সেম থাকে, তাহলে আর্নিং যদি সেম Earning টা তো বেশি। তাহলে সবার উপর শেয়ারটা বেশি বললো না, মানে ভাগটা তারা বেশি পাচ্ছে না কম পাচ্ছে? বেশি পাচ্ছে। তাহলে প্রোটন টু ইলেকট্রন রেশিও বাড়ার সাথে সাথে তো এক হচ্ছে ডিসটেন্স কমছে, শিল্ডিং ইফেক্ট কমছে, যখন আপনি সাকসেসিভলি আয়নাইজ করছে, আবার প্রোটন টু ইলেকট্রন রেশিও বাড়ছে, নিউক্লিয়ার চার্জটা চেঞ্জ হচ্ছে না। তাহলে তিনটা জিনিস তোমার হচ্ছে ইলেকট্রন অ্যাট্রাকশনটাকে স্ট্রঙ্গার করছে নাকি উইকার মানে করছে? তাহলে তাকে বের করার জন্য আপনাকে এনার্জি বেশি দেওয়া লাগবে না কম দেওয়া লাগবে? অ্যাট্রাকশন যত বেশি স্ট্রং, সেটাকে ওভারকাম করে ইলেকট্রনটা বের করে নিয়ে আসে তত বেশি এনার্জি সাপ্লাই দিতে হবে না? তারপরে সেটাই তো আয়নাইজেশন। কিন্তু ওর মধ্যে যে এনার্জিটুকু আছে এটা কি কোনো কি করবে না, মানে কোনো এখন যেটা বলছি আপনি এই যে ইলেকট্রন গুলো যখন অ্যাডেড অন হয়েছে এর চারদিকে যে এলিমেন্টটা ফর্ম করেছে, আচ্ছা এইভাবে সত্যি কথা বলি, একদম আসল কথা বলি, তুমি এই জায়গায় আটকে আছো, ঠিক আছে? ইলেকট্রন যে জায়গায় অ্যাডেড অন হয়েছে এলিমেন্টটাকে আমরা আর্টিফিশিয়ালি বানিয়েছি না ন্যাচারালি এরকম এক্সিস্ট করছে? আর্টিফিশিয়ালি একটা এলিমেন্ট বানাতে পারলে তো আমি নোবেল পেয়ে যাবো, ঠিক না? এটা হচ্ছে আউটবাউ প্রিন্সিপাল বা যেগুলো ওনারা যে প্রিন্সিপাল গুলো দিয়েছেন ওনারা এটা এক্সপ্লেইন করার জন্য এবং কিছু কোয়ান্টাম ফিজিক্স তার সাথে মেকানিক্যালি ম্যাথমেটিক্যালি এবং কিছু এক্সপেরিমেন্টালিও জিনিসগুলোকে দেখা যায় যে হ্যাঁ ঠিক আছে, এটা এক্সপ্লেইন করার জন্য প্রিন্সিপাল গুলো এনেছেন। কেন তোমার হচ্ছে এই থার্ড শেলে এইভাবে থাকে, ফোর্থ শেলে এইভাবে থাকে। ইভেন তোমরা যে এখন যেভাবে মনে করছি ইলেকট্রনকে পার্টিকেল হিসেবে কনসিডার করো, আমরা পার্টিকেল না, ইলেকট্রনকে আমরা এই ক্যালকুলেশনের সময় পার্টিকেল হিসেবে কনসিডার করি না, ওয়েভ হিসেবে কনসিডার করি, ওয়েভ ফাংশন। এখন জাস্ট বিষয়টা হচ্ছে খেয়াল করো, যখন ইলেকট্রন রিমুভ করার ব্যাপার আসবে তো তখন তো বাইরের ইলেকট্রন রেখে ভিতরের ইলেকট্রন আগে রিমুভ হবে না, এটা তো সাকসেসিভলি যাবে, যাবে কি সাকসেসিভলি। এখন আপনি স্মার্ট আছেন একটু, আর আরেকটি স্মার্ট হলে যদি ফোনটা সাইলেন্ট করে রাখতেন। যেমন এই বিল্ডিংটার কথা চিন্তা করো বাবা, যেন একটা বিল্ডিং কনস্ট্রাকশন বানানো হয়, একটা কনস্ট্রাকশন বানানোর সময় কোন পার্টগুলো, তাহলে একটা অ্যাটমিক স্ট্রাকচারের সাথে কনস্ট্রাকশন চিন্তা করো, কোন পার্টগুলো আগে বানানো হয়? যেগুলো আর কি সাপোর্ট করে রাখবে, মনে করছে ইয়ে বেশি দরকার। এখন বিল্ডিংটা যখন ভাঙা হবে একটু খেয়াল করে দেখেন, ধরো তুমি বানানোর সময় যাও, তুমি বানানোর সময় বিম গুলো আগে বানাবে, যে মাঝখানে এই যে তোমার হচ্ছে এইগুলো আগে বানাবে,
এরপরে গিয়ে শেষে গিয়ে কি করলে লাস্টে ওয়াল ভাঙার সময় কি আগে wall- ভিতরে ঢুকে আগে বিম ভাঙবে নাকি বাইরে থেকে রং টাউন করবে? আগে ইয়াগুলো এটা ভাঙ স্ট্রাকচারটা কেমন? এখন তুমি যে জিনিসটা বলছো সেটা হচ্ছে তোমার এখানে যদি ইলেকট্রন রিমুভ হবে, আমাকে আগে তো বাইরের ইলেকট্রন রিমুভ করলে না আমি ভিতরে অ্যাক্সেস পাচ্ছি, বরং বাইরের গুলাকে শিল্ড করে রাখছে ভিতরের ইলেকট্রন গুলা। বাইরের ইলেকট্রন রিমুভ না করে ভিতরটা রিমুভ করতে পারছি না। যদিও এখন আপনি এই জন্য যত নিউক্লিয়াসের কাছে যাচ্ছেন সাকসেসিভলি আয়োনাইজ করে যাচ্ছেন, কি কি হচ্ছে? সাকসেসিভলি আয়োনাইজ করে যাওয়ার কারণে ডিসটেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস কমছে, প্রোটন টু ইলেকট্রন রেশিও বাড়ছে, শিল্ডিং ইফেক্ট কমে আসে। তাহলে ওভার অ্যাট্রাকশন বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে। শিল্ডিং ইফেক্ট কমে আসছে মানে তুমি যখন 4s থেকে বের করছো তখন 3d টাও তো শিল্ড করে রাখছিল তাকে, মানে রিপালসিভ মিউচুয়াল রিপালশন দিলা। যখন তুমি 4s শেষ 3d থেকে বের করবে তখন 3d কে কি 3d শিল্ড করে রাখছে নাকি বাকিগুলো শিল্ড করে রাখছে? একটা শিল্ডিং এফেক্ট কমে গেল না? সেল নাম্বার কমে আসছে না যত আপনি ভিতরের দিকে যাচ্ছেন। বুঝতে পেরেছেন? তাহলে যত শিল্ডিং এর কম মানে অ্যাট্রাকশন ইলেকট্রন প্রতি তত বেশি, তাহলে রিমুভ করা তত ডিফিকাল্ট। এবার বুঝতে পেরেছেন? আমি তো জানি তো কথা দিতে ওর যে এক্সট্রা এনার্জি 4s এর থেকে বেশি, হ্যাঁ। এটার কি কোনো কিছুই হবে না? আচ্ছা 3d এর এনার্জি বেশি, ইন্ডিভিজুয়ালি 3d এর এনার্জি 4s এর থেকে বেশি, বাট 3d 4s এর বাইরে না। 3d এর এনার্জি 3 এর মধ্যে না, না। আর এটা তো 4 এর মধ্যে। এইজন্য তো আমি বারবার বলছি লিখার সময় 4s টা পরে কেন লিখছি, কারণ এইভাবে অ্যারেঞ্জ থাকে। এটা যে গ্রাফটা এরকম এরকম হওয়ার কথা, মানে একটা ইসের মতো। কেন? একটা পার্টিকুলার সাবশেলে তো গ্র্যাজুয়াল চেঞ্জ হয়, কারণ ডি এর মধ্যে যে কয়টা অরবিটাল আছে এদের যে এনার্জি কোনো ডিফারেন্স নাই। ওদের এনার্জি তো কম, 3p এর পরে কম না। আচ্ছা তুমি যেটা এখন বলছো, তুমি বলতে পারতা 3p এর এনার্জি তো কম 3d এর থেকে, তাহলে 3p এর 4 এর থেকে, নিচে 4 এর নামা থেকে নিচে নামার কথা। হ্যাঁ। বাবা তুমি যখন এখানে আয়োনাইজ করে আসছো আস্তে আস্তে প্রোটন টু ইলেকট্রন রেশিও বেড়ে যাচ্ছে না, ইলেকট্রন গুলো কমে আসছে না। স্যার এখানে না অনেকগুলো জিনিসপত্র আছে, মানে এখানে শিল্ডিং আছে, তারপর নিউক্লিয়াস আছে, আমি কোনটা আগে রাখবো কোনটাকে মেইন রাখবো আচ্ছা। এটা তো ঝামেলা। প্রথম আপনি রাখবেন হচ্ছে এটাতে নিউক্লিয়ার চার্জ, তারপরে তারপরে রাখবেন হচ্ছে আপনি হচ্ছে ডিসটেন্স, হুম তারপরে রাখবেন হচ্ছে শিল্ডিং ইফেক্ট। তাহলে দেখো তিনোটা জিনিস তুমি যখন বলছো, তুমি বলতে স্যার যখন আমি ধরেন এখানে এরপর আইএস করতে করতে 3p এর পরে 4s 3s থেকে বের করব তখন, বা 3d থেকে 3p থেকে বের করব যখন, তখন তো এনার্জি কমে যাওয়ার কথা আইএস এনার্জি। আচ্ছা কেন কমবে বাবা? কমে না তো, বাড়বেই তো। পারবে তো, তাহলে গাছটা নিচে কেন নামবে? উপর থেকে যাবে। তো তুমি যে বলছো যে এরকম মনে করো যে না ওই যে ডি এর যে এনার্জি বেশি, এর জন্য ওটা আলাদা, এটা আগে পিছে করানো হয়েছে, এর জন্য গ্রাফটা উপরে নিচে হওয়ার কথা, মানে একজন এনার্জির থ্রুতে আমি ওইটা না আমাদের দেখো আমরা যেরকম এরকম স্ট্রেট লাইনও তো হচ্ছে না। আমরা যে দেখি অনেক সময় আমরা দেখি জিনিসগুলো কিন্তু তোমাদের সহজ সিম্পলিফাই করার জন্য এরকম হয়তো বা দেখা গেল যে সাকসেস আইডেন্টি আমরা এরকম কি আবার এই যে এরকম করি না, যেখানে জাম্প বা ফ্লাকচুয়েশন হয়, এই যে তোমার জন্য অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বা নাইট্রোজেনের যে ফ্লাকচুয়েশন এগুলো তো আমরা দেখাচ্ছি, এখানে ফ্লাকচুয়েশন আমরা দেখাচ্ছি। আর এখানে যেটা এরকম বাকি ধরো 3D কোনটা যদি দেখায় এটা পুরো স্ট্রেট লাইন, এটা কিন্তু পুরো স্ট্রেট লাইন এমন না, মানে একটা কিছু ফ্লাকচুয়েশন আছে। কিন্তু তোমার যে 3D থেকে গ্র্যাজুয়াল যত আপনার হচ্ছে ইলেকট্রন বের করে আসবে বের হচ্ছে আয়তন বাড়বে, আয়তন কি হবে বাড়বে। আচ্ছা এবার আমরা যদি আসি তোমার হচ্ছে যেখানে আটকে আসি ট্রানজিশন মেটাল, তোমার ডি ব্লক এলিমেন্টের মধ্যে যারা স্টেবল আয়ন, এবার দেখেন এখানে যেটা বলছিলাম দেখেন স্ক্যান্ডিয়াম স্টেবল আয়নের ইলেকট্রনিক কনফিগারেশনে দেখেন কত পর্যন্ত আছে, এই পর্যন্ত। এবার ক্রোমিয়ামের স্টেবল আয়নের ইলেকট্রনিক স্টেবল আয়ন কত, Cr3+, ভালো করে দেখেন Cr3+, এই পর্যন্ত হবেই। তাহলে 3 বা 3টা গেছে, 3টা যাওয়া মানে হচ্ছে এখানে বাকি হলো কি 3d 3 4s তো নাই,
কারণ আগে তো আউটার শেল থেকে লস্ট হবে, 4s থেকে লস্ট হবে, তারপর হচ্ছে 3d তে আসবে লস্ট হওয়ার সময়। আচ্ছা আয়রন স্টেবল আয়ন কি? Fe2+ আর কি? Fe3+। Fe2+ এর জন্য কি আসবে? 3d6। Fe3+ এর জন্য কি আসবে? 3d5। এবার আসে হচ্ছে কপার। কপারের দুইটা আয়ন আছে কিন্তু, Cu+ আর কি? Cu2+। কপার 1 কপার 2 পড়েছেন না আপনারা? সিস্টেমেটিক মনে আছে? আলাদা, হ্যাঁ। তাহলে কপার তাহলে ওইটা মানে আমরা যে Fe2+ এর মধ্যে স্টেবিলিটি নিয়ে যে চিন্তা করি আয়নের, তাহলে আমরা S1 থেকে একটা দিয়ে দিলাম, D1 থেকে একটা দিয়ে দিলাম, তাহলে ওইটা হাফ ফিল থাকলো না? ওইটা Fe ওই যে 2+ এর মধ্যে 3d6 না করে 3d5 আর 4s1 করলে হয় না? আচ্ছা ওটা তো বাইরে থেকে করতে হবে। আচ্ছা সরি। আর তুমি বলে 3d5 করে 4s1 করা, হ্যাঁ। 4s থেকে লস করা মানে তো 4s আর নাই, নাই, হ্যাঁ। তার মানে ঠিক আছে। তাহলে কপার 1 এর জন্য দেখেন খালি নতুন কলমকে নতুন কপার 1 এর জন্য হচ্ছে কি, এই যে দেখেন 4s1 চলে যাবে 3d10, রাইট? আর কপার 2+ এর জন্য কি দাঁড়ালো? 3d9। এবার আসেন যেটা বলছিলাম সেটা হচ্ছে বাবা হ্যাঁ স্যার একটা কোশ্চেন করতাম কি যে তো ছিল। আচ্ছা পরে বলবেন। এটা আগে দেখে নাও। তারপর জিঙ্কের জন্য দেখো, জিঙ্কের স্টেবল আয়ন কি? Zn2+। আর এটার জন্য হচ্ছে 3d10। এখানে যাদের মানে কি, যেসব ডি ব্লক এলিমেন্টের স্টেবল আয়নের ইলেকট্রনিক কনফিগারেশনে ডি সাবশেল ইনকমপ্লিট থাকে, তারা হচ্ছে ট্রানজিশন মেটাল। কিন্তু দেখেন স্ক্যান্ডিয়ামের আয়ন হচ্ছে Sc3+, স্টেবল আয়নের ইলেকট্রনিক লাস্ট কোথায় গিয়ে শেষ হয়েছে? 3p6, এখানে শেষ। ডি কি আছে আর? না। ইলেকট্রন নাই তো ডি লিখে লাভ কি? ঠিক না, দিতে নাই। তাহলে এর যে স্টেবল আয়ন, সেই স্টেবল আয়ন ইলেকট্রনিক কনফিগারেশনে ডি সাবশেল নাই, ইনকমপ্লিট তো দূরের কথা, নাই। ডি সাবশেল থাকতে হবে এবং ইনকমপ্লিট, তাহলে সেটা ট্রানজিশন মেটাল। তাহলে এখানে স্ক্যান্ডিয়াম শুধু সিম্পলি ডি ব্লক, ট্রানজিশন মেটাল না। কপারের ক্রোমিয়ামের আসো, ক্রোমিয়ামের স্টেবল আয়ন Cr3+, এবং স্টেবল আয়নের ইলেকট্রনিক কনফিগারেশনে ডি সাবশেল আছে এবং ইনকমপ্লিট, মানে ডি থাকতে হবে এবং 10টা যদি না থাকে, 10টা থাকে তো কমপ্লিট। আগেও তো আসছিল না। আচ্ছা আগেরটা তো স্টেবল আয়ন না, মানে স্টেবল আয়ন ফর্ম করার পর, আচ্ছা স্টেবল আয়ন ফর্ম করার পর যদি ইলেকট্রনিক কনফিগারেশনে ডি সাবশেলটা প্রেজেন্ট থাকে এবং ইনকমপ্লিট থাকে, ক্লিয়ার? তাহলে সেটা ট্রানজিশন মেটাল। তাহলে ক্রোমিয়ামটা কি? ট্রানজিশন মেটাল। কিন্তু স্ক্যান্ডিয়াম ট্রানজিশন মেটাল না, কারণ ডি সাবশেল নাই আয়ন ফর্ম করার পর। তারপর আয়নের Fe2+ এর ছিল ধরোটা স্টেবল আয়ন, দুটো তো পাওয়া যায়। দুইটা ইলেকট্রনিক কনফিগারেশন দেখো ডি সাবশেল কি? ইনকমপ্লিট। এইজন্য তারা হচ্ছে কি? ট্রানজিশন মেটাল। কপারের আসেন, কপারের দুইটা আয়ন আছে Cu+ Cu2+। Cu+ এ কিন্তু ডি সাবশেলটা কমপ্লিট। তাহলে এটা কিন্তু আমরা এইজন্য আমি বলছি যাদের স্টেবল আয়ন, কপার 1 কোনোদিন স্টেবল আয়ন না, কপার 1 স্টেবল আয়ন না। এই দেখো তুমি কপার 1 এর কয়টা কম্পাউন্ডের নাম শুনেছো? খুব কম, রেয়ার। কপার 1 অক্সাইড এরকম, কিন্তু কপার 2 সালফেট, কপার 2 নাইট্রেট, কপার 2 ক্লোরাইড, কপার 2 সব এরকম। কপার 1টা স্টেবল না, কপার 1 আয়ন স্টেবল না, কপার 2 আয়ন স্টেবল। তাহলে দেখেন আমাকে এই স্টেবল আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন ডি সাবশেল কি? ইনকমপ্লিট, ট্রানজিশন মেটাল, কপার ট্রানজিশন মেটাল। এবার জিঙ্ক ট্রানজিশনটা না। স্টেবল আয়ন ফর্ম করার পরও তো ডি সাবশেল কি আছে? কমপ্লিট আছে। তার মানে সে কি? সিম্পলি ডি ব্লক, কিন্তু ট্রানজিশন মেটাল না। তাহলে একটা জিনিস আপনারা যেটা বলছি সেটা হচ্ছে যে তোমার ডি ব্লক হলেই যে ট্রানজিশন মেটাল হবে এরকম না। এবং দেখো এদের মজার বিষয় হচ্ছে যাদের ডি সাবশেলটা ইনকমপ্লিট থাকে আয়ন ফর্ম করার পরে, তারাই ট্রানজিশন মেটাল। এবং এটা হওয়ার কারণে তারা কিছু আলাদা ফিচার দেখায়, কিছু প্রপার্টিজ আছে এর সাথে। যেমন ফর এক্সাম্পল
তারা সবাই কালার্ড কম্পাউন্ড ফর্ম করে। দেখো জিঙ্কের সব কম্পাউন্ড গুলো হোয়াইট, স্ক্যান্ডার সবগুলো হোয়াইট, কিন্তু কপারের গুলো কালার্ড, আয়রনের গুলো কালার্ড, ক্রোমিয়ামের গুলো সব কটা এগুলো কারণ ডি ব্লক হলেই হয় না, ট্রানজিশন মেটাল হলেই তখন তাদের স্পেসিফিক কিছু প্রপার্টিজ থাকে। এর একটা কারণ আছে, তারা ইউনিকনেস আছে এটা তাদের। কারণ আছে কেন জানো? এই যে কালার হওয়ার কারণ হচ্ছে তখন এই ডি যে সাবশেলটা তখন স্প্লিট করতে পারে দুইটা। নরমালি একটা সাবশেলের মধ্যে যে অরবিটাল গুলো থাকে সবার এনার্জি কি সেম, যেমন ডি সাবশেলের 5টা অরবিটাল আছে, 5টা অরবিটালের কারো এনার্জি কিন্তু বেশি বা কম না, সেম। এই জন্য আমরা কি বলেছিলাম 5 নম্বরটা আগে দিয়ে আসলেও কোনো সমস্যা নেই, একটা একটা করে আবার দিয়ে আসে, কোনটা আগে দিন কোনটা কোনো ইট ডাজন্ট মেক এ ডিফারেন্স। যেমন এখানে দেখেন আমি যদি ধরো ডি তে আছে 3, এরকম আছে 1 2 3 4 5, আমি যদি মনে করি আগে এটা দেই, হ্যাঁ এটা দিলাম তারপর এখানে একটা দিলাম, তাতে কি অন্যায় হয়ে গেছে? না। না, কোনো সাধারণ কি এখানে সবগুলো এনার্জি একটা সাবশেলের সবগুলো অরিজিনাল এনার্জিটা কি Equal. সেম থাকে। তো তুমি আমরা ইউজুয়ালি কনভেনশন ফলো করি কি আমরা যেটা করি যে আগে আমরা শুরু থেকে দেখাতে যায়, কিন্তু তার মানে এই না যে এখানে দেখাতে হবে আগে, এই কারণ সবার এনার্জি সেম। কিন্তু যখন ট্রানজিশন মেটাল হয় মানে এদের যখন ডি সাবশেলটা ইনকমপ্লিট থাকে, এদের তখন ডি সাবশেল স্প্লিট করতে পারে দুইটা ডিফারেন্ট এনার্জি লেভেলের মধ্যে, তখন ইলেকট্রনের ট্রানজিশন হওয়ার একটা পসিবিলিটি থাকে। এখন যদি ইনকমপ্লিট থাকে তখন উনি তো ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে। এখন মনে করা হচ্ছে এই যে ফর এক্সাম্পল 1 2 আসলে পড়ালে কেমিস্ট্রি কত ডিটেইল পড়ানো লাগে, তো এসে কেউ বল মানে এদের মনে করা হচ্ছে এটা হচ্ছে ধরো D1 D2 D3 D4 D5, হ্যাঁ মানে 5টা আলাদা, তো dx dy এরকম আলাদা আলাদা করে সহজ করে ফেললাম। তাহলে এটা মনে করো সাপোজ D1 D2 D3 D4 D5 এরকম। আসলে এই জিনিসটাই স্প্লিট করেছে করে তখন। এখন বললে তখন এই ইলেকট্রনের ট্রানজিশনের কারণে হচ্ছে ডিফারেন্ট এনার্জি লেভেলের ইলেকট্রনের ট্রানজিশনের কারণে লাইট বের হয় বা মনে করো অ্যাবজর্ব হয়। তাহলে এখন তখন দেখা গেল যদি সবগুলা খেয়াল করেন সবগুলা যদি মনে করো এরকম ফিল্ড আপ থাকে, একটা অরবিটালে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। সবগুলা ফিল্ড আপ থাকলে কোন ইলেকট্রন যাওয়ার কোনো সুযোগ আছে না, কিন্তু যেমন এখানে 9টা আছে মনে করো, তোমার বা এই এখানে একটা কম আছে মনে করেন, তাহলে কি তখন কি হচ্ছে এই এখানে যে কোনো জায়গা থেকে ইলেকট্রন একটা যেতে পারছে, আবার ওখান থেকে এখানে খালি আসতে পারছে, যদি ইনকমপ্লিট থাকে ইলেকট্রন যাওয়া আসা একটা এনার্জি তো সেমই। নো আমি একটু আগে কি বললাম ট্রানজিশন মেটালের ক্ষেত্রে একই এনার্জি হ্যাঁ যদি যখন তারা একসাথে ছিল, কিন্তু এদের ক্ষেত্রে হয় কি এই ডি সাবশেল স্প্লিট করে দুইটা ডিফারেন্ট এনার্জি লেভেলে। কেন মানে স্প্লিট করলে কেন আলাদা আলাদা হয়ে যায় তাদের? মানে যখন একসাথে ছিল তখন তো এনার্জি সেম ছিল, স্প্লিট হওয়ার কারণে কেন? স্প্লিট করতে পারে হচ্ছে এনার্জি অ্যাবজর্ব করার কারণে, তখন তারা এই জন্য তোমার হচ্ছে তারা এবং এই যে এনার্জি এই দুইটার মধ্যে যে এনার্জি ডিফারেন্সটা, এই এনার্জি ডিফারেন্সটা হচ্ছে এতটুকু এনার্জি, যে এনার্জিটা ফোটনের ক্ষেত্রে বেসিক্যালি তোমার হচ্ছে কালারড লাইটের যে ফ্রিকোয়েন্সির সাথে যে এনার্জি ইনভলভ সেই পরিমাণ এনার্জি, এই জন্য ট্রানজিশন মেটালগুলো আছে কালার। এক্সপ্লেনেশন পেয়েছেন কেন কালার কম্পাউন্ড ফর্ম করে? আরো ডিটেইল পড়াতাম তোমার হচ্ছে, কিন্তু ব্যাপার হচ্ছে এইটাই তো এখানে পড়ানোর কথা না। তাহলে ট্রানজিশন মেটাল গুলো আলাদা, আমরা এইচসি শুরু করে ট্রানজিশন মেটাল নিয়ে পুরো এক ক্লাস চলে গেল। এরপরে যেটা বলছিলাম তোমার আরেকটা বিষয় স্পেসিফিক ট্রানজিশন মেটাল গুলা ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার শো করে। কেন? এই দেখেন আয়রন 2 আয়রন 3 কপার 1 কপার 2 ভ্যারিয়েবল অক্সিডেশন কেন শো করতে পারে বাবা? কারণ তো ডি তো ইনকমপ্লিট। ডি কি যেমন আয়রন দেখেন এই যে Fe2+ থেকে Fe2+ নরমালি লিখে দাও, আয়রন 2 সালফেট নরমালি লিখে দাও, গ্রিন কালারের সলিউশন কয়দিন পরে নিজেই ব্রাউন হয়ে যাবে। কেন? এই যে Fe2+ থেকে Fe3+ হয়ে গেছে। হ্যাঁ এই যে D6 ছিল একটা লুজ করে D5 হচ্ছে, অক্সিডাইজ হচ্ছে। তাহলে 2 3 এরকম দেখো ক্রোমিয়ামের 3 6 ডিফারেন্ট অক্সিডেশন নাম্বার থাকার কারণ হচ্ছে তার মধ্যে স্পেস ই আছে, অপশন আছে। ক্লিয়ার? তারপর আরেকটা হচ্ছে কি ট্রানজিশন মেটাল তিনটা কমন মানে মেজর প্রপার্টিজ,
যেটা বলছি একটা হচ্ছে কি অফেন কালার কম্পাউন্ড ফর্ম করে, সেকেন্ড বলেছে কি ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার, থার্ড আরেকটা বলবো সেটা হচ্ছে তারা ম্যাক্সিমাম হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারে, ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারে। দেখো অ্যামিনো প্রোডাকশনে যে আয়রন ছিল, তারপর হচ্ছে হেবার প্রসেসে, তারপরে আপনার সালফিক অ্যাসিডের হচ্ছে ছিল কি বর্ণের প্রসেসে না অনেক ঝামেলা দিছে কইতে দেয় কোনটা বর্ণের প্রসেস গুলাতে বর্ন হেবার নাকি হেবার প্রসেস? না বর্ণের গুলাতে বর্ন হেবারে ঝামেলা হওয়ার কথা, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আপনি কোথায় কোথায় ঝামেলা পাচ্ছেন এগুলো খুঁজে নিয়ে আসতে হবে। কালকে তো ক্লাস আছে, ওকে নিয়ে আসেন, ঠিক আছে? শেষ। তাহলে আমাদের আজকে আমরা এখানে শেষ করছি।